ক্লাস 11-এর নতুন সিলেবাসে বাংলাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছে। ফার্স্ট সেমিস্টারে মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছে। তো এই কবিতাটাই আজকে আলোচনা করব। তো এই কবিতাটা আলোচনা করার আগে কবি সম্পর্কে বেশ কিছু কথা জানা থাকলে কবিতাটা বুঝতে আরও সুবিধা হবে। তো প্রথমত মাইকেল মধুসূদন দত্ত প্রথম দিকে তিনি যখন তার ক্যারিয়ার শুরু করলেন তখন কিন্তু তিনি বাংলায় লেখার উপরে এত জোর দেননি। তিনি চলে গিয়েছিলেন বিদেশে, ইংল্যান্ডে। তো সেখানে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ভেবেছিলেন যে ইংরেজি সাহিত্যে তিনি তার নাম যশ অর্জন করবেন, কিন্তু সেটা না হওয়ায় তিনি পুনরায় ফিরে আসেন ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষে ফিরে আসার পর ততক্ষণে তার সামনে থেকে অনেক কিছু সরে গেছে, অনেকেই তাকে খারাপ চোখে দেখতে শুরু করেছেন। তো এমন সময় তিনি বেলগাছিয়া নাট্যশালায় গিয়ে যখন বাঙালির কুরুচিকর নাটক দেখলেন, তখন তিনি ঠিক করলেন যে তিনি বাংলায় রচনা করবেন নাটক। কারণ বাঙালিরা অনেক কুরুচিকর নাটক নিয়ে বা কুরুচিকর রচনা নিয়ে তারা দিন কাটাচ্ছে। তো তখন তিনি শর্মিষ্ঠা নাটক লিখলেন। তারপর থেকে তিনি বাংলা সাহিত্য জগতে পরিচিতি লাভ করলেন। তো যাই হোক, এরপর তিনি তিলোত্তমা সম্ভব কাব্য লেখার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেটা ভালো লাগলো না। তখন তিনি কি করলেন, বিদ্যাসাগর বেশ কিছু কথা এটা সম্পর্কে বলেছিলেন এবং সেখানে মতের অমিল হয়েছিল মধুসূদন দত্ত এবং বিদ্যাসাগরের মধ্যে। তো কিছুদিন পরে বিদ্যাসাগর বুঝতে পারলেন যে না, এটা তার ভুল ছিল এবং মহান মানুষেরা এটাই করেন, নিজের ভুল বুঝতে পারলে তারা সেটা মিটমাট করে নেন। তো তখন তারপর থেকেই বিদ্যাসাগর এবং মধুসূদনের মধ্যে এক বিরাট সম্পর্ক, এক ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তো এরপর মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যও রচনা করে ফেললেন। তিনি সাহিত্য জগতে যথেষ্ট সমাদৃত হলেন, বাংলা সাহিত্য জগতে। অবশেষে তিনি চলে গেলেন ব্যারিস্টারি, অনেক ভাষা শিক্ষার জন্য এবং ব্যারিস্টারিতে তিনি উন্নতি করার জন্য তিনি চলে গেলেন আবার ইংল্যান্ডে। তো সেই সময় ইংল্যান্ডে তিনি থাকার সময় বেশ অর্থকষ্টে ছিলেন। তো অর্থকষ্টে তিনি একমাত্র বিদ্যাসাগরের কাছ থেকে সাহায্য পেতেন। বিদ্যাসাগর নিজের হাতে টাকা না থাকলেও তিনি ধার করে টাকা পাঠাতেন এই মাইকেল মধুসূদন দত্তকে। তো এই অভাবের সময়, এই অসময়ের সময় তার একমাত্র বন্ধু ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনকি বিদ্যাসাগরের কাছে যখন টাকা না থাকতো, তবুও যখন তিনি ধার করে টাকা পাঠাতেন, তখন অনেকেই বিদ্যাসাগরকে বলতেন যে তুমি তো টাকা পাঠাচ্ছ, অথচ সে সেখানে কি করছে তার কোনো ঠিক নেই। কারণ কি? কারণ মধুসূদন দত্ত সমাজে এক নেশাগ্রস্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেশা করতেন, এটা মদ্যপান করতেন, এটা অনেকেই জানতো। তো বিদ্যাসাগর তাতেও কোনো দ্বিধাবোধ করতেন না এবং তিনি অর্থ তাকে সঠিক সময়ে পাঠিয়ে দিতেন। পরে শোনা যায় যে মধুসূদন দত্ত সেই ঈশ্বরচন্দ্রের ধার দেনা শোধ করার জন্য তিনি তার সম্পত্তিও বিক্রি করেছিলেন। তো যাই হোক, এই অভাবের সময়, এই অসময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে যেভাবে সাহায্য করেছিলেন, মধুসূদন দত্ত সেটা ভুলতে পারেননি। তাই তিনি তার অনেক কাব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন। তো এইরকমই একটা কবিতা হলো তার চতুর্দশপদী কবিতা থেকে নেওয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কবিতাটা। তো এই কবিতায় তিনি কি করেছেন না, ঈশ্বরচন্দ্র সম্পর্কে, ঈশ্বরচন্দ্র যে কত মহান, কত উপকারী, মানুষের কত উপকার করেন, তিনি যে সত্যি দয়ার সাগর বিদ্যাসাগর, তা তিনি এই কবিতায় দেখিয়েছেন। এই কবিতায় তিনি তাকে হিমালয় যেমনভাবে আমাদের উত্তরের ঠান্ডা বাতাস থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করে, আবার মৌসুমী বায়ুকে বাধা দিয়ে যেমন পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, সেখানকার কাঠ যেমন আমাদের সারা পৃথিবী বিখ্যাত কাষ্ঠ সম্পদ, সেখানকার পার্বত্য ভূমিতে যেমন পশুচারণ করা হয়, আর সেখানের যে বরফ গলা জল তা আমাদের নদীতে সারা বছর জলের সরবরাহ রাখে। তো এইভাবে হিমালয় যেমন আমাদের ভারতবাসীকে সব সময় উপকার করে চলেছে, ঠিক তেমনিভাবে বিদ্যাসাগরও যেন তিনিও মানুষের এইভাবেই উপকার করে চলতেন, সেটাই তিনি এই কবিতার মধ্যে দেখাচ্ছেন। তো আমি কবিতাতে চলে আসছি। কবিতাতে প্রথম লাইন কি বলছেন,
তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে কবিতাটা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ প্রত্যেকটা লাইনের মধ্যে 14টি করে অক্ষর রয়েছে এবং এবং কবিতার প্রত্যেক মোট লাইনের সংখ্যাও 14টা। তো এখানে কবিতাতে আমি চলে আসছি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ কি না, তুমি বিদ্যাসাগর নামে ভারতে বিখ্যাত। বিদ্যার সাগর, যে সাগরের যেমন জলকে শেষ করা যায় না, তেমনি জলের পরিমাপ করা যায় না, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যেও, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও যে বিদ্যা ছিল, সেই বিদ্যা অসীম, সেই বিদ্যারও কোনো মাপকাঠি নেই। এমন কোনো প্রশ্ন নেই যে তার সেই জ্ঞানের ভাণ্ডারে খুঁজলে, অনুসন্ধান করলে তা পাওয়া যাবে না সেই প্রশ্নের উত্তর। পরের লাইন কি আছে? করুণার সিন্ধু তুমি, তুমি করুণার সিন্ধু, অর্থাৎ করুণার সমুদ্র, দয়ার সমুদ্র। আমরা মহাভারতে কর্ণকে দেখেছি, সে একজন দানবীর ছিলেন। তিনি যে দানবীর ছিলেন, কীরকম দানবীর, না তার যে কবচ কুণ্ডল, তিনি জানতেন এই কবচ কুণ্ডল দান করলে তার হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা দান করে দিয়েছিলেন ব্রাহ্মণকে। ঠিক তেমনিভাবে রাজা হরিশ্চন্দ্রকে দেখতে পাই আমরা, হরিশ্চন্দ্র তার একমাত্র সন্তানকে রান্না করে খাইয়েছিলেন। ঠিক সেই রকমই অষ্টাদশ শতকের আমাদের আধুনিক যুগের দানবীর হলেন বিদ্যাসাগর, তাই তাকে করুণার সিন্ধু বলছেন তিনি। সেই জানে মনে দিন যে, অর্থাৎ যে দরিদ্র সেই জানে যে বিদ্যাসাগর কত করুণার আধার, কত করুণার ভাণ্ডার নিয়ে তিনি রয়েছেন। দিনের বন্ধু, বিদ্যাসাগর হচ্ছেন দিনের অর্থাৎ দরিদ্রের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হিমাদ্রি বলতে হিমালয়ের যে কান্তি অর্থাৎ যে সৌন্দর্য সূর্যের অল্প আলোয় ফুটে ওঠে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। যে সেই হিমালয় পর্বতের সোনার চরণে আশ্রয় নিতে পারে, সুবর্ণ অর্থাৎ সোনার চরণে আশ্রয় নিতে পারে, সেই ভাগ্যবান, তাকেই আমরা ভাগ্যবান বলি। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে কবি নিজে হিমালয়রূপী বিদ্যাসাগরের সান্নিধ্য পেয়েছিলেন। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, অর্থাৎ যে হিমালয়ের পদতলে আশ্রয় নেয় সেই জানে যে গিরিশ অর্থাৎ হিমালয় কত গুণ ধারণ করে। কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করে। সেই হিমালয় পর্বত কি করে না, এক পরিচ্ছন্ন পরিষ্কার এক নদী দান করতে পারে। যোগায় অমৃত ফল পরম আদরে, সে অমৃতের মতো ফল আদর সহকারে সে যোগান দেয়। কে না, হিমালয় পর্বত। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমল ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শশী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা কান্তি দূর করে। অর্থাৎ রাত্রিবেলা যে সুন্দর নিদ্রা, সেই হিমালয় পর্বত যেন সেই সারা শরীরে যে ক্লান্তি, সেই ক্লান্তিকে সব দূর করে দেয়। তার সে সুন্দর সুশীতল বাতাস সব কিছুকে, সব ক্লান্তিকে ধুয়ে মুছে দূর করে দেয়। আবার তার ফুল ফলে চারিদিক যেন 10 দিক ভরে থাকে। তো এই হিমালয় পর্বত আমাদেরকে যেভাবে যা কিছু দান করে, আমি একটু আগেই বলেছি যে নদী, কাঠ, ঠান্ডা বাতাস থেকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, এই যা কিছুভাবে হিমালয় পর্বত আমাদের দান করে, হিমালয় পর্বতের অবদান যেমন ভারতবাসীর কাছে অবর্ণনীয়, ঠিক তেমনি বিদ্যাসাগরের অবদানও অনস্বীকার্য, অবর্ণনীয়। বিদ্যাসাগরের অবদান বলে বর্ণনা করা যাবে না। আর সেই বিদ্যাসাগরের সান্নিধ্য পেয়েছিলেন, সেই বিদ্যাসাগরের করুণা পেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, সেটাই তিনি এই কবিতায় তুলে ধরছেন।